এক সময়ের কথা, যখন লোকেদের বাড়িতে বিদ্যুৎ থাকতো না। সেই সময় একটা গ্রাম ছিল মন্দ্রাচল। দুটো চোর রাত্রিবেলা হওয়ার পর চুরির ব্যবস্থা করছিল। ওরা দুজন আগেও অনেকগুলো চুরি করেছিল, আর এখন অন্য চুরি করতে যাচ্ছিল। এই রঙ্গা, আজকে কি পেলি রে তুই? একটু দেখ না। সব দেখে নিয়েছি বন্ধু, আজকে অনেক মালপত্র পেয়েছি, কিন্তু আরো কিছুটা পেলে পরে। এখনো মন ভরেনি তোর? এত কিছু পাওয়ার পরেও কেন? তোর কি মন ভরে গেছে নাকি? আরে মনটা তো আমারও ভরেনি। এমনিতে আমি কখন থেকে ভাবছি যে যদি তুমি বলো তাহলে আরো কোথাও গিয়ে একটু দেখতে পারি। এসো তাহলে, চলো আর একটা ঘর পরিষ্কার করে আসি আমরা। হ্যাঁ, কোন একটা বড় মহলে যাই এবার আমরা। এটা তো প্রধানের ঘর মনে হচ্ছে। হ্যাঁ, ওনারই তো বাড়ি এটা, আর ওনার থেকে বড় লোক এই গ্রামে আর কোথাও নেই, বুঝেছো? ঠিক কথাই বলেছো। চলো, এখানে সিন্দুকটা কোথাও থাকবে, বুঝতে পেরেছো না? কাটালিটা তৈরি করে রাখো তুমি সিন্দুকটা খোলার জন্য। হ্যাঁ হ্যাঁ, সবকিছু রেডি আছে। ওই দেখো সিন্দুকটা, ওই দেখো। ওরা লকারের কাছে চলে যায়। রঙ্গা সেই লকারটা খুলতে শুরু করে। আরে আর কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ, এখনো পর্যন্ত খুললো না তো। আর এটা সিন্দুক, বুঝতে পেরেছিস? জুতোর ফিতে নয় যে টানলে পরেই খুলে যাবে। আরে অপেক্ষা কর একটু। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তক্ষুনি লকারটা খুলে যায়, আর রঙ্গা হাসতে হাসতে দরজাটা খুলে দেয়। বাহ বাহ, সত্যি জবাব নেই। একবার দেখো না, গয়না পয়সা সব রয়েছে এখানে। হ্যাঁ, সব ভরে নাও, ভরে নাও। একটা কয়েনও ছাড়বো না আমরা, ঠিক আছে? যাতে প্রধান মশাইয়ের কোনো কাজে আসতে পারে। আস্তে, এবার চ এখান থেকে। ওরা দুজন ওখান থেকে সমস্ত কিছু ভরে নেয় আর বেরিয়ে যায়। পরের দিন সকাল হয়, আর প্রধান উঠে লকারের রুমে চলে যায়, আর দেখতে পান যে লকার খোলা ছিল। আরে গিন্নি, এই সিন্দুকটা কি তুমি খুলেছিলে নাকি? না, আমি তো লকার খুলিনি গো, তুমিই হয়তো বন্ধ করতে ভুলে গেছো। প্রধান রুক্মিণীর কথা শুনে সঙ্গে সঙ্গে লকার দেখতে চলে যান। হে প্রভু, এ কি হয়ে গেল? সমস্ত পয়সা গয়না সব উধাও হয়ে গেল। প্রধানের আওয়াজ শুনে রুক্মিণী ওখানে দৌড়ে দৌড়ে চলে যায়। কোথায় গেল সমস্ত টাকা পয়সা? হে ভগবান, কি হয়ে গেল গো? এখন আমরা কি করব রুক্মিণী? আমার সারা জীবনের রোজগার এক রাত্রে উধাও হয়ে গেল। তুমি তো প্রধান বাবু, তুমিই তো কিছু একটা করো। গ্রামে এতদিন ধরে চুরি হচ্ছে, কিন্তু তুমি আজ পর্যন্ত সমস্যার সমাধানই বার করনি। আর দেখো, আমাদেরই ঘরে চুরি হয়ে গেল গো। আমি মেনে নিচ্ছি যে সমাধান খুঁজতে একটু সময় লাগছে ঠিকই, কিন্তু চেষ্টা করছি না নাকি? আমি যাচ্ছি পঞ্চায়েত ডাকতে। এখন এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। যাও আর তাড়াতাড়ি কিছু একটা করো, এখানে দাঁড়িয়ে থেকো না। প্রধান ওখান থেকে বেরিয়ে যায়, আর কিছু ঘন্টা পর গ্রামে একটা পঞ্চায়েত ডেকে নেয় গাছের তলায়। সমস্ত লোকেরা দাঁড়িয়েছিল। কালকে রাত্রে আমার বাড়িতে চুরি হয়েছে। সিন্দুক থেকে সমস্ত পয়সা নিয়ে ওই চোর বেটা পালিয়ে গেছে। আমার বাড়িতেও কালকে চুরি হয়েছে। এটা প্রথম চোর নয়, এরকম আরো কত চোর চুরি করেছে, কিন্তু তখন থেকেও কোনো কথা বলেনি। হ্যাঁ, শুধু এইটুকুই বলেছে যে রাত্র আসবেই, তাহলে অন্ধকারের কি করতে পারি, এই কথা বলে লোকজনকে সবাই তাড়িয়ে দেয়। এখন যখন নিজের ওপর চুরি হয়েছে, তখন এখানে পঞ্চায়েত ডাকতে চলে এসেছে। এই চলো বাড়ি চলো, তো বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো, রাত্রিবেলা তো হবেই। শেষমেশ উনিও জানুক যে যখন চুরি হয় তখন কেমন লাগে। ইনি মনে করেছিলেন আমরা গরিব মানুষের পয়সা, কিন্তু সেই পয়সা আমাদের কাছে ততটাই জরুরি যতটা ওনার সিন্ধুকে থাকা পয়সা জরুরি। যখন রাত্রিবেলার কিছু করতে পারবেন না, তখন আপনি পঞ্চায়েত ডাকবেন। প্রধানকে ওনারই কথা মনে করিয়ে দিয়ে লচ্ছু আর গ্রামবাসীরা ওখান থেকে চলে যায়। যখন নিজের ওপরে হলো, তখন উনি বুঝতে পারলেন, আর তারপর ওনার খুব লজ্জা বোধ হলো, যেই কারণে ওনার মুখ উদাস হয়ে গেছিল। প্রধান ওখান থেকে বেরিয়ে নিজের ক্ষেতের দিকে চলে যান। আমারই ভুল। লোকজন তো ঠিকই বলেছে,
প্রধান তো হয়ে গেছি, কিন্তু গ্রামের লোকজনের সমস্যাকে আমি বুঝতেই পারিনি আর সব সময় এড়িয়ে এসেছি। এখন আর কি বলি, কুমির তো খাল কেটে আমিই ডেকে এনেছি, কিন্তু এখন সমাধান যদি করতে হয় কি করে করব? তক্ষুনি প্রধান ক্ষেতের মাঝখানে কিছু একটা চমকাচ্ছে দেখতে পেলেন। এই খালের মধ্যে এটা আবার কি ঝলমল করছে? প্রধান সেই গর্তের দিকে এগিয়ে যান আর দেখতে পান যে গর্তের ভেতরে একটা মণি চমকাচ্ছে। তক্ষুনি একটা নাগ সেই গর্তের কাছে চলে আসে। সাপ, সাপ, আরে কেউ রক্ষা করো, সাপ! শান্ত হয়ে যাও বালক। এই সাপটা কথা বলছে? হ্যাঁ, বলতে হচ্ছে বালক, কারণ ব্যাপারটা ঘটেছে এমন। 50 বছর বয়স আমার, সাপ মহারাজ। আপনি আমাকে বালক কেন বলছেন? কারণ আমি 1000 বছর ধরে বেঁচে রয়েছি। তাহলে তুমি তো বালকই, তাই না? ক্ষমা করবেন সাপ মহারাজ, আমাকে শুধু এখান থেকে যেতে দিন। আমি আপনার নাগমণি চুরি করতে আসিনি তো। এটা তো একটা ভুল ধারণা। বরদান চেয়ে নাও। বরদান? হ্যাঁ, আমি দণ্ড দিতে আসিনি তোমাকে। নাগমণি একটা মানুষের নজরে কখনো আসে না, সেই কারণেই তুমি কোনো বরদান চেয়ে নাও। এই ভুলটা তো আমারই ছিল যে আমি তোমাকে এটাকে দেখতে দিয়েছি। বরদান পাওয়ার পরেই মনির ব্যাপারে তুমি ভুলে যাবে, আর তুমি শুধু সেই বরদান আর আমিই মনে থাকবো। বরদান? হ্যাঁ হ্যাঁ প্রভু, এটা তো খুবই হাস্যকর একটা ঘটনা। হ্যাঁ, যদি এটা আরো কয়েকদিন আগে ঘটতো তাহলে আমি আপনার কাছে হিরে জহরত চাইতাম, কিন্তু এখন যখন প্রধান হওয়ার দায়িত্বের ব্যাপারটা আমি বুঝতে পেরে গেছি এখন, তাহলে আপনার কাছ থেকে আমি শুধু এটাই চাই যে রাত্রে আলো ফিরিয়ে আনুন আর গ্রামের চুরির ঘটনাগুলো বন্ধ করুন। এই বরদান আমি তোমাকে দিতে পারবো না, রচয়িতাই দিতে পারবেন। অন্য কিছু চাও? না প্রভু, এই বরদানটাই যদি দিতে হয় তাহলে দিন। শুধু গ্রামের সমস্যার সমাধান আমি করতে চাই। সেটা ঠিক আছে, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো বরদান দেওয়া তো আমার সাধ্য নেই। কিন্তু আমি তোমাকে এই বীজটা দিচ্ছি, এই জমিতে তুমি এটা পুঁতে দিও। মাত্র 1 মাসের মধ্যেই তোমার গ্রামের সমস্যা সমাপ্ত হয়ে যাবে। ধন্যবাদ প্রভু। প্রধান খুব খুশি খুশি গ্রাম ফিরে যায়, আবার পঞ্চায়েত ডেকে নেন। আরে কি ব্যাপার, এত তাড়াতাড়ি রাত্রেবেলা দিন করার একটা উপায় খুঁজে বের করেছেন নাকি? হ্যাঁ, কিছুক্ষণই তো সবে মাত্র হলো। যদি এই কথাটাই আবার বলতে চান তাহলে আপনি আগে বলে দিন, যাতে আমরা চলে যেতে পারি। না না, দাঁড়াও, আমার কথা তো শোনো। হ্যাঁ বলুন, আমি উপায় খুঁজে নিয়েছি। প্রধান ওদের সবাইকে সমস্ত কথা বলে দেন। কিন্তু ওই বীজগুলো ছিটিয়ে দেবার পরে আমাদের রাতের সমস্যাটা কি করে মিটবে সেটা তো কালকে জমিতে গিয়েই জানতে পারবো। আমি অনুরোধ করছি, কালকে আমার সাথে জমিতে অবশ্যই তোমরা আসবে। যদি সত্যি বলেন তাহলে আপনার কথাই তো আমার ভরসা হচ্ছে না ঠিকই, তাও কালকে আমি এসে দেখব প্রধান মশাই আপনার কথা সত্যি নাকি ভুল। পরের দিন দুপুর বেলা সবাই নিজের কাজকর্ম শেষ করে প্রধানের ক্ষেতে পৌঁছে যায় আর দেখতে পায় যে ওখানে বড় বড় আকারের কুমড়ো হয়েছে, যার মধ্যে 2টো চোখ আর একটা মুখও তৈরি হয়ে গেছে। এই হলো আমাদের সমস্যার সমাধান প্রধান মশাই। হ্যাঁ, এটাই হলো সমস্যা। ভালো করে দেখো, এখনো আলো রয়েছে বলে এতে একটু আলো কম রয়েছে, কিন্তু টিমটিম করছে ঠিকই। হ্যাঁ, কথাটা তো ঠিকই, কিন্তু এটার ব্যবহার কি করে করব? গ্রামের সমস্ত মানুষ এনাদেরকে নিজের বাড়িতে নিয়ে যাবে আর গ্রামের প্রধান রাস্তার সামনে থামের মধ্যে লাগিয়ে দেবে, ঠিক আছে? তাহলে রাত্রে আর কেউ চুরি করতে পারবে না। আপনাকে সন্দেহ করেছি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধান মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ দেবার কি আছে, যখন আমার বাড়িতে চুরি হয় তখন আমি বুঝতে পারি যে এই সমস্যাটা কতটা জটিল। ধন্যবাদ, এখন এগুলো আমরা বাড়িতে গিয়ে লাগিয়ে দিই গা। সবাই ওখান থেকে কুমড়ো নিয়ে যেতে শুরু করে আর কিছুদিন কেটে যায়। পুরো গ্রাম এখন রাত্রিবেলাতেও আলোকিত থাকতো। আজকে আবার পূর্ণিমার রাত ছিল আর মন্দ্রাচল নিজের নতুন কুমড়োর আলোতে টিমটিম করছিল। তক্ষুনি 2টো চোর গ্রামে প্রবেশ করে। আরে এটা কি, সারা গ্রামে এইভাবে ঝলমল করছে জানো, যেন দিনের বেলা মনে হচ্ছে তোরে। কিন্তু এখন আমরা চুরি করব কি করে তাহলে? এ তো বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, মুশকিল তো বটে, কিন্তু কোনো ব্যাপার না, শুধু আলোই তো রয়েছে।
কিন্তু লোকজন তো ঘুমোচ্ছে, তাই না? ঠিক কথা বলেছিস তুই। চ চ চ, এবার আমরা হাতের কাজটা করে দিই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, চ। দুজন এসে প্রধান বাবুর বাড়ির সামনে দাঁড়ায়। মনে হচ্ছে এই প্রধান মশাইয়ের কাছে অনেক পয়সা রয়েছে, সেই জন্য সমস্ত গ্রামে আলো দেওয়ার মতন এই কুমড়োগুলোকে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, চ গিয়ে দেখি। দুজনই চালাকি করে আওয়াজ না করে দরজা খুলতে চলে যায়। তক্ষুনি হঠাৎ করে কুমড়ো ওদের দুজনকে ধরে ফেলে। এই ছাড়ো 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 আমাকে। দুজনেরই চিৎকার শুনে লচ্ছু, মালখান, প্রধান আর রুকমিনী কিছুক্ষণের মধ্যেই ওখানে চলে আসে। চোর চোর! হায় ভগবান, দেখো আলোকিত গ্রামেও চুরি করতে চলে এসেছে এরা। হ্যাঁ, ভালোই হয়েছে যে নাগ দেবতার দয়ায় কুমড়োগুলো বাঁচিয়ে দিল আমাদের। মালিক, ক্ষমা করে দাও মালিক, এরপর আর কখনো করবো না। আপনার সব পয়সা ফেরত দিয়ে দেবো আমাদেরকে। এই কুমড়োগুলো থেকে মুক্তি দিন আমাদেরকে। হ্যাঁ, সবসময় কুমড়োগুলো খেয়েছি, কিন্তু আজকে মনে হচ্ছে এই কুমড়োগুলো আমাদেরকেই খেয়ে নেবে। ভালো হয়েছে, খেয়ে যাক তোমাকে। পালিয়ে গেছিলে না, তোমাদের সাথে এটাই হওয়া উচিত। দুজন চোর নিজের লোভের চক্করে ধরা পড়ে যায়, আর কুমড়োর আলোর কারণে এখন পুরো গ্রাম সুরক্ষিত ছিল। আব্দুল মিয়ার মৃত্যুর পরে ওনার 3 সন্তান অনাথ হয়ে গেল। এখন ওদের মাথার ওপর বাবার ছায়া নেই। এখন কি হবে? আমাদের সংসার কিভাবে চলবে? দুজন মেয়ের বিয়েও দিতে হবে। হে আল্লাহ, কিছু তো সাহায্য করো। মা, এখন আমাদের বাইরে বেরিয়ে কাজ করতে হবে। কিন্তু তুই কি কাজ করতে পারবি? আমি তো শুধু একটাই ভালো কাজ পারি, সেটা হলো খাবার বানানো। আমরা একটা বিরিয়ানির দোকান দিলে কেমন হয়? কিন্তু তাতে তো অনেক টাকা লাগবে দিদি। টাকার কথা ভেবো না, আমার গয়নাগুলো কবে কাজ আসবে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে তোমরা সবাই মিলে ছাড়িয়ে। কিন্তু মা, বাবা ওগুলো তোমার জন্য কিনেছিল। বাবু, আমার প্রথম দায়িত্ব হলো তোমরা। গয়না নিয়ে কি করব? ওগুলো তো আবার বানাতে পারবো। ঠিক আছে। শেফালি ওর মায়ের গয়না নিয়ে নিল আর বন্ধক দিয়ে 20,000 টাকা পেল। টাকা দিয়ে ওরা একটা ছোট্ট ঠেলা গাড়ি কিনলো, আর 3 ভাই বোন মিলে ওই ঠেলা গাড়ি নিয়ে কাজ করত। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি, এত ভালো খেতে যে আঙুল চাটতেই থাকবে। নিয়ে যাও গরম গরম বিরিয়ানি। অনেক লোক ওদের দোকানে বিরিয়ানি খেলো, আর সবার ওর বিরিয়ানি খুব ভালো লাগলো। বা দারুণ বিরিয়ানি, আমরা এত ভালো বিরিয়ানি কোনো দিনই খাইনি। হ্যাঁ, খুব ভালো বিরিয়ানি। ধন্যবাদ দাদা, এটা আমাদের মায়ের রেসিপি, আমাদের মায়ের স্পেশাল বিরিয়ানি। দারুণ খেতে। আর কিছুদিনের মধ্যেই ওদের দোকান ভালো চলতে লাগলো, লোকের ভিড় করতে লাগলো। আমার 2টো বিরিয়ানি পার্সেল করে দিও। ঠিক আছে। আমাকেও দাও। এখন আর নবীনকে লোকজনদের ডাকতে হয় না। দোকানে এত ভিড় হতো যে 3 জন ভাই বোন মিলে অর্ডার নিত। এই নিন আপনার অর্ডার। এটা আপনার। এটা আপনার। 1 মাস পরে শেফালি ও রোজগার করার টাকা গুনছিল। এই নাও মা, এই মাসের লাভ 20,000 টাকা। কি? তুমি ঠিক শুনেছ, 20,000 টাকা। এতগুলো টাকা? আমাদের বিরিয়ানির লোকেদের খুব ভালো লেগেছে। দোকানে সবসময় খরিদ্দারের ভিড় থাকে মা। হে আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের সন্তানদের সফল করেছো। ধন্যবাদ মা। পরের মাসে তোমার গয়না আমি ছাড়িয়ে নেব ইনশাআল্লাহ। আজ শেফালির পরিবার সবাই খুব খুশি ছিল। ওর বাবার মৃত্যুর পরে প্রথমবার ওদের বাড়িতে কিছু ভালো হচ্ছিল। 3 ভাই বোন নিজেদের পরিশ্রম চালিয়ে গেল আর অনেক গুণ বেশি লাভ করতে থাকলো। এই সব কিছু আমাদের 3 জনের মিলমিশের কারণে হচ্ছে। একদম দিদি। আর আমরা সবসময় মিলেমিশেই থাকবো। হ্যাঁ, সব সময়। কিছু মাস পরে ওরা ঠেলা গাড়ি থেকে হোটেল খুলে ফেললো। নবীন কাউন্টারে বসতো, শেফালি আর সানা বিরিয়ানি বানাতো। নবীন ভাই সেই একই ঠেলাঠেলি গাড়ির মতো। হ্যাঁ, এটাই তো আমাদের মায়ের রেসিপি। দাদা, রান্না কোনোদিনও বদলাবে না। লোকজন সব সময় ওদের বিরিয়ানির প্রশংসা করত। আস্তে আস্তে
ওরা পার্টির ক্যাটারিং এর কন্ট্রাক্টও পেতে থাকলো। ভাই, আমার বাড়িতে কাল একটা পার্টি আছে, 9 জনের বিরিয়ানি চাই। হ্যাঁ, একদম পেয়ে যাবেন। এখানে যেমন খায় সেই রকম যেন ভালো খেতে হয়। নিশ্চয়ই সেই রকমই খেতে হবে, আপনি চিন্তা না করে অর্ডার দিয়ে যান। 3 ভাই বোন খুব খুশি ছিল যে ওদের ব্যবসা বড় হচ্ছিল। তারপর একদিন কি হলো, এই অর্ডারটা এখনো গেল না? ওই কাদের বাবুর বাড়িতে গিয়েছিল, কিন্তু কোনোভাবেই বিয়ে ভেঙে গেছে, তাই এখন খাবার যাবে না। হে আল্লাহ, একদম ঠিক হয়নি। তুমি এক কাজ করো, ওই খাবারগুলো গরিবদের খাইয়ে দাও, অন্তত পক্ষে আশীর্বাদ তো পাবে। ঠিক আছে দিদি। ওর বড় দিদির কথা মতো নবীন সব বিরিয়ানি ভিখারিদের খাইয়ে দিল। কিন্তু ওর ইচ্ছা ছিল না। যখন ও হোটেলে ফিরল তখন সানা ওখানেই ছিল। দিদি কোথায়? ও তো বাড়ি গেছে। আমি বুঝতে পারছি না যে দিদি এত বিরিয়ানি গরিবদের দিতে কেন বলল। কি বলছো তুমি? সানা, দিদি আজ কাদের বাবুর বাড়িতে গিয়েছিল। ওরা 300 জনের বিরিয়ানি অর্ডার দিয়েছিল, কিন্তু কোনো কারণে ওনাদের বাড়ির বিয়ে ভেঙে গেছে, তাই বিরিয়ানিও বেঁচে গেছিল। আমি ভেবেছিলাম আমরা ওই বিরিয়ানি বিক্রি করে দেবো। তখন দিদি বলল সব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। এটা তো ঠিকই হলো না, আমরা ওই বিরিয়ানি বিক্রি করেও টাকা রোজগার করতে পারতাম। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের দিদি খুব ভালো মনের মানুষ। সেই জন্য ও হয়তো ভেবেছে যে যখন আমরা বিরিয়ানির টাকা পেয়ে গেছি তখন বিরিয়ানিও গরিবদের দিয়ে দেওয়াই ভালো। কিন্তু দ্বিগুণ লাভ করার চিন্তায় হয়তো মাথায় আসেনি। হতে পারে। তখনই শেফালি ওখানে আসে আর সানা আর নবীন ওদের আলোচনা বন্ধ করে দিল। বিরিয়ানি গরিবদের দিয়ে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অন্তত পক্ষে কাদরি বাবুর আশীর্বাদ পাক, এখন ওনার আশীর্বাদের অনেক দরকার। হ্যাঁ। সানা আর নবীন ওদের দিদির সিদ্ধান্তে রাজি ছিল না। যাক, ওদের ব্যবসা চলতে থাকলো। ওরা আরো বড় বড় অর্ডার পেতে থাকলো। ওদের হোটেলও ভালো চলছিল। তারপর কিছু মাস পরে আরেকটা অর্ডার ক্যান্সেল হয়ে গেল। নবীন, আনসারি বাবুর অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তুমি এইসব বিরিয়ানি গরিবদের দিয়ে দাও। ঠিক আছে দিদি। নবীন হ্যাঁ তো বলে দিয়েছিল, কিন্তু ওর ইচ্ছে ছিল না। বড় দিদি বাড়ি যাওয়ার পরে সানা আর নবীন কথা বলতে থাকলো। আমরা কি বিরিয়ানি বিক্রি করতে পারি না? এখন তো রাত 10টা বাজে, এখন কি আর কি কোনো খরিদ্দার আসবে? একটা কাজ করি, এটা ভেতরে রেখে দিই, কালকে এটাই বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। 2 ভাই বোন মিলে ওই বিরিয়ানি লুকিয়ে রাখলো। পরের দিন ওরা প্রথমে ওই বিরিয়ানি বিক্রি করলো, আর ওরা দুজন খুব খুশি ছিল, কারণ দ্বিগুণ লাভ হচ্ছিল। আর শেফালি এই কথা জানতো না। তারপর থেকে যখনই কোনো অর্ডার ক্যান্সেল হতো, সানা আর নবীন পরের দিন ওটা হোটেলে বিক্রি করত। এই ঘটনা অনেক মাস ধরে চলতে থাকলো। একদিন এই বাসি বিরিয়ানি একজন রেগুলার খরিদ্দারকে দেয়া হলো। নবীন ভাই, কিছু তো গন্ডগোল আছে, বিরিয়ানি আর তেমন খেতে নেই। এটা কি করে হতে পারে ভাই? আমরা তো বরাবর একই বিরিয়ানি বানাই। ঠিক আছে। আস্তে আস্তে সব খরিদ্দাররা বিরিয়ানিতে গন্ডগোল বুঝতে পারলো, আর ওদের এটা খেতে ভালো লাগছিল না। হঠাৎ করে ওদের হোটেলের খরিদ্দার কমে গেল। তখনই শেফালি ভাবতে থাকলো, হঠাৎ করে এমন কি করে হয়ে গেল? আমাদের খরিদ্দার কমে গেল কি করে? এইভাবে চলতে থাকলে কিভাবে হবে? নবীন ওর ভুল বুঝতে পারলো। ওর দিদির কাছে কাঁদতে থাকলো। আমার দোষ, আমি আর সানা দিদি মিলে খরিদ্দারকে বাসি বিরিয়ানি খাইয়েছি। কি? নবীন ওর দিদির সামনে সব ভুল স্বীকার করে নিল। এটা তুই কি করলি? বেশি লাভ করার চক্করে ব্যবসায় খারাপ করে দিলি। এবার আমরা গ্রাহককে কি করে ফেরত আনবো? আমাদের ক্ষমা করে দাও দিদি। আমরা জানতাম না যে এরকম কিছু হবে। তোমার লোভের জন্য সবকিছু শেষ হয়ে গেল। 3 জন ভাবতে লাগলো যে ওরা এখন কি করবে। তারপর পরের দিন শেফালি একটা উপায় পেল। শেফালি একটা বোর্ডে লিখলো, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ভুলের জন্য আপনাদের বিরিয়ানি খেতে হয়েছে, আমরা লজ্জিত। সেই জন্য আগামী 1 সপ্তাহ ধরে আমরা সবাইকে বিনা পয়সায় বিরিয়ানি খাওয়াবো। এই বোর্ডটা শেফালি হোটেলের বাইরে টাঙিয়ে দিল। কাস্টমাররা বোর্ড পড়ে ফ্রিতে বিরিয়ানি খাওয়ার জন্য হোটেলে এলো। আর আবার একবার ওদের টাটকা বিরিয়ানির স্বাদ ভালো লাগতো। এটা তো একেবারে আগের মতো। হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগলো। যদি ওদের 1 সপ্তাহ ফ্রিতে বিরিয়ানি খাওয়াতে হলো,
কিন্তু ওদের সমস্যার সমাধান হয়ে গেল। ওদের খরিদ্দাররা ফিরে এলো আর সানা আর নবীন বুঝতে পারলো যে লোভ বাজে জিনিস। আবার একবার আম্মির বিরিয়ানি চলতে থাকলো।